আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আমার আরেকটা নতুন ভিডিওতে। আপনাদেরকে স্বাগতম। তো অনেক প্রশ্ন, যে প্রশ্নর আলোকেই কিন্তু আজকের এই ভিডিওটা, সেটা হচ্ছে যে সার্বিয়াতে 2025 সালে আপনারা ফাইল জমা করবেন কিনা বা সার্বিয়া বাংলাদেশিদেরকে ভিসা দিবে কিনা, সেটা নিয়ে কিন্তু আপনারা অনেকের মনে একটা সংশয় কাজ করতেছে। এবং বর্তমান সময়ে আসলে সার্বিয়াতে ফাইল দেয়া আপনার জন্য কতটুকু যুক্তিসঙ্গত, সেই বিষয় নিয়ে অনেকেরই কিন্তু আসলে দুয়াশা আছে। তো এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং কিছু গাইডলাইন্স আপনাদেরকে দিব, যেগুলো আপনাদের অনেকেরই কিন্তু কাজে লাগবে এই বিষয়গুলো। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন। ইনশাল্লাহ আপনারা অনেকেই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে অনেকেই জানতে পারবেন, বুঝতে পারবেন এবং পরিস্থিতি বুঝেই কিন্তু আগাতে পারবেন। তো ডোন্ট স্কিপ দ্য ভিডিও, সম্পূর্ণ ভিডিও দেখবেন। বাংলাদেশ থেকে যারা 2024 সালে সার্বিয়াতে ফাইল জমা দিছে, কিছু কিছু বায়েরা অলরেডি কিন্তু ভিসা পেয়ে গেছে এবং অনেকেই কিন্তু অনেকের কিন্তু রিকোয়েস্ট প্রসেসিংয়ে চলে গেছে এবং অনেকেই অ্যাপ্রুভাল পাইছেন এবং অনেকের পাসপোর্ট কিন্তু এখন ইন্ডিয়ার এমবেসিতে চলে গেছে, সার্বিয়ান এমবেসিতে। সরি, ইন্ডিয়ান এমবেসি না, যে অর্থাৎ দিল্লিতে যে অবস্থিত আপনার সার্বিয়ার যে এমবেসি আছে, সেটাতেই বাংলাদেশের অনেক ভাইদের কিন্তু পাসপোর্ট অলরেডি চলে গেছে ভিসা স্টাম্পিং হওয়ার জন্য। এবং অনেক ভাইয়েরা কিন্তু ভিসা পাচ্ছে, ভিসা লেগে আসতেছে পাসপোর্টে। তো এটা কিন্তু একটা বাংলাদেশিদের সবার জন্য কিন্তু একটা গুড নিউজ বলতে গেলে, এবং এটা একটা ভালো একটা সাইন হচ্ছে সার্বিয়াতে ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে। কারণ আমি নিজেই অনেক ভিডিওতে আপনাদেরকে বলছি যে পরিস্থিতি বুঝেই আমাদেরকে সার্বিয়ার জন্য আগানো উচিত। কারণ আপনারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের ভিডিওতে দেখছেন যে 2025 সালে বাংলাদেশিদের জন্য হয়তো সার্বিয়া একেবারেই বন্ধ হয়ে যাবে, কিন্তু স্টিল নাও আমাদের বাংলাদেশিদের জন্য এখন পর্যন্ত সার্বিয়ার ভিসার সুযোগ আছে। এবং আপনারা যারা 2025 সালে আপনারা ফাইল জমা করতে চাচ্ছেন, আপনারা যদি ভালো লিঙ্ক পান, ভালো মানুষ খুঁজে পান, তাহলে ভালো মাধ্যমে যদি আপনারা ট্রাই করতে পারেন, সেটা আমি মনে করি ভালো হবে। নন সেনজেন কান্ট্রির জন্য 7.5 থেকে 8 লাখ টাকার ভিতরে অনেকেই যারা আমাকে প্রশ্ন করেন কোন দেশের জন্য আগাবেন, আপনারা চাইলে কিন্তু সার্বিয়ার জন্য ট্রাই করে নিতে পারেন। যেহেতু ভিসা দেওয়া শুরু হয়েছে বা অনেকেই অ্যাপ্রুভাল পাচ্ছে বা ইন ফিউচারে অনেক ভাই ব্রাদাররা কিন্তু পাবে। এখন এই জায়গাতে অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন যে ভাই ভিসা তো হচ্ছে না, রিজেক্ট হচ্ছে। ভাই দেখেন, যে কোনো বাংলাদেশিদের জন্য ইউরোপ কান্ট্রির জন্য যে আপনারা 100 জন যে ফাইল জমা দিলে 100 জনের যে ভিসা হবে এমনটা কিন্তু না। সেটা শুধু সার্বিয়া না, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ইউরোপিয়ান কান্ট্রির বাংলাদেশিদের ক্ষেত্রে এই সমস্যাটা আছে। আপনারা বাংলাদেশি ভিসা পাওয়ার ক্ষেত্রে এই জটিলতা আছে প্রত্যেক ইউরোপ কান্ট্রির ক্ষেত্রে। তো সার্বিয়ার জন্য 100 জন জমা দিলে 5 জনের 10-15 জনের ভিসা হইতে পারে, বাকি সবের রিজেক্ট হইতে পারে। এমনও হইতে পারে যে সবারই ভিসা হয়ে যেতে পারে 2025 সালে। তো আমরা স্পেসিফিক্যালি বলতে পারবো না যে আসলে কতজন ভিসা পাবে না পাবে। তবে এই বলে ভিসা যে পাবেন না বলে বা রিজেক্ট যে হবে বা অ্যাপ্রুভাল আসবে না বলে যে আপনি বসে থাকবেন এমনটা কিন্তু না, আপনাকে চেষ্টা করতে হবে। এখন যেহেতু চেষ্টা করার যে একটা মাধ্যম বা সিস্টেম, যে আসলে ওই দেশে আমরা চেষ্টা করব কিনা, এটা আপনি বুঝে শুনেই কিন্তু আগাতে হবে। চেষ্টা যে করবেন তাই বলে যে আপনি সুইডেনের জন্য ফাইল জমা দিয়ে দিবেন, তাই বলে যে আপনি যে দেশে বাংলাদেশিদেরকে ভিসা দেয়ই না সেই দেশে ট্রাই করবেন, জিনিসটা কিন্তু এমন না। চেষ্টা আমাদের করতে হবে, তবে পরিস্থিতি বুঝে আন্দাজ করে ইন ফিউচারে কি হবে সেটা জিনিসটা একটু থিঙ্কিং করে দেন আমরা ট্রাই করব। সো আপনারা সার্বিয়ার জন্য ট্রাই করতে পারেন, তবে সার্বিয়ার জন্য ট্রাই করার ক্ষেত্রে আপনারা ভালো লুক খুঁজেই কিন্তু ট্রাই করবেন। কারণ অনেকেই কিন্তু ফেক পারমিট দিয়ে, ফেক ভিসা দিয়ে, ফেক অনলাইন পিকচার দিয়ে, অ্যাপ্রুভাল ফেক দিয়ে অনেকের অনেক টাকা পয়সা কিন্তু 2024 সালে অনেক বাংলাদেশি এজেন্টরা হাতিয়ে নিয়েছে এবং অনেকেই এখনও ভুক্তভোগী। সো সেই ক্ষেত্রে আপনারা এজেন্ট নির্বাচন করবেন খুবই কেয়ারফুলি। এবার দরকার পড়লে আপনারা একটু টাইম নেন, মাসখানেক ওয়েট করুন, যার কাছে ফাইল জমা দিবেন উনার সম্পর্কে জানুন, উনাকে পর্যবেক্ষণ করুন, উনাদের সোশ্যাল মিডিয়ার কার্যক্রম দেখুন, তারপর উনাদের কাছে ফাইল জমা দেওয়ার চেষ্টা করুন। এখন এই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার কার্যক্রম দেখতে গেলে অনেকেই দেখবেন ফেক রিভিউ দিয়ে, অনেকেই ফেক ভিসা কপি দিয়ে কিন্তু অ্যাডভার্টাইজ করে, আরেকজনের ভিসা দিয়ে, আরেকজনের অ্যাপ্রুভাল পিকচার দিয়ে অনেক এজেন্সি এরকম অ্যাডভার্টাইজিং করতেছে। তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন, সতর্ক অবলম্বন করবেন।
আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশিদের ক্ষেত্রে, যেটা বর্তমানে 2025 সালে আমি অনেক ট্যাক্স পাইছি, সেটা হচ্ছে যে আপনাদের 2025 সালে আমরা মেডিকেল করতে হবে কিনা, সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হবে কিনা, এটা নিয়ে আমি আজকেও অনেক কমেন্ট পাইছি আমার ইউটিউব চ্যানেলে। তারপর হচ্ছে ফেসবুকে অনেকেই আমাকে নক দিয়েছেন আমার ফেসবুক পেজে। দেখেন, সার্বিয়ার জন্য কোনো ধরনের মেডিকেল প্রয়োজন হয় না। আপনাকে যদি কোনো এজেন্সি বা কোনো দালাল যদি আপনাকে মেডিকেল করার জন্য বলেন, তাহলে ওদের কাছে ফাইল দেয়া থেকে বিরত থাকবেন। কারণ এদের প্রথম শর্ততেই ওরা কিন্তু দান্দাবাজি লাগে, মানে করতেছে, মেডিকেল লাগে না, সো দান্দাবাজি এটা। সো আপনারা মেডিকেল করার জন্য এক্সট্রা 5,000 10,000 টাকা কখনোই আপনার এজেন্সিকে বা যার মাধ্যমে আপনারা কাজ করাবেন ওনাকে প্রোভাইড করবেন না। কারণ এরকম টাকা বা এরকম মেডিকেলের কোনো মেডিকেল রিপোর্ট বা মেডিকেল সার্টিফিকেট এইগুলো কিছুই লাগে না। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে যে আপনার এডুকেশন সার্টিফিকেট লাগবে। সো আপনারা 2025 সালে যারা ফাইল জমা করবেন, আপনারা এডুকেশন সার্টিফিকেট আপনার প্রয়োজন। সেটা এসএসসি হতে পারে, ইন্টারমিডিয়েট সার্টিফিকেট হতে পারে, অথবা আপনার অনার্সেরও সার্টিফিকেট হতে পারে। যে কোনো একটা সার্টিফিকেট হলেই আপনি সার্বিয়াতে ওইটা প্রোভাইড করতে পারেন। এটা ম্যান্ডেটরি হিসাবে, মানে এটা কার্যকর। আপনার 2025 সালে যদি আপনারা দেন তাহলে এটা কার্যকর। এটা 2024 সাল থেকেও কার্যকর ছিল, এখনও এটা স্টিল নাও এটা কার্যকর, এবং এটাতে কোনো ধরনের চেঞ্জ আসে নাই। সো আপনারা সার্বিয়ার জন্য আপনার এডুকেশন সার্টিফিকেট মাস্ট বি লাগবে। এখন অনেক ভাইয়েরা কিন্তু এখন আমার এই কথা শুনে অনেকেই কিন্তু ভয় পাবেন যে ভাই আমার তো সার্টিফিকেট নাই, আমি পড়ালেখা করি নাই। কারণ ম্যাক্সিমাম অনেকেই বাংলাদেশ থেকে যারা যাইতে চান ম্যাক্সিমামেরই কিন্তু সার্টিফিকেট বা ওইগুলো থাকে না। আপনারা একটা বানিয়ে আপনারা সার্টিফিকেট জমা দিতে পারেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এটা অনলাইন বা অফলাইন হলে সমস্যা হবে কিনা। অনলাইন অফলাইন এটা ডাজন্ট ম্যাটার, এখানে বলে দেয় নাই যে এটা অনলাইন লাগবে কি ভেরিফাই করতে হবে বা এগুলা কিছুই না। আপনাদের যদি বানিয়েও দিতে পারেন, অফলাইন হলেও চলবে অনলাইন হলেও চলবে, কোনো ধরনের সমস্যা আপনার পড়বেন না। সো এটা নিয়ে কোনো ধরনের টেনশন করার কোনো ধরনের প্রয়োজন নাই। সো আমি আবারও রিকোয়েস্ট করবো যারা নতুন আছেন অবশ্যই আপনি সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটা। আমি চেষ্টা করি অনেক সময় কাজের ফাঁকে আপনাদের সাথে লাইভ ভিডিও করার জন্য। সো তারপরে আরও যারা বিভিন্ন ধরনের গেমের ভিডিও বা আরও বিভিন্ন দেশ সম্পর্কে যারা জানতে চান, অনেক ধরনের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা চাইলে প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন। তো আরেকটা জিনিস হচ্ছে সার্বিয়ার জন্য অ্যাপ্রুভাল বা এই যে প্রসেসিং সময়টুকু 2024 সালে 7-8 মাস যারা ভিসা পাইছে অনেকেই 1 বছর ওয়েট করার পর ভিসা পাইছে। তো আপনারা যারা তাড়াহুড়া করেন 2 মাস 1 মাস 3 মাসে আপনারা অ্যাপ্রুভাল পাবেন, এরকম অ্যাডভার্টাইজ যদি কোনো এজেন্সির কাছে আপনারা দেখেন, এদের কাছ থেকে ফাইল জমা দেওয়া থেকে বিরত থাকবেন। আমি ইদানিং কিছু অনেক এজেন্সিকে দেখতেছি যারা 2 মাস 3 মাস যারা প্রচুর ফাইল নিতেছে, প্রচুর ফাইল সার্বিয়ার জন্য নিতেছে, মানে ইনভাইটেশন বের করতেছে, এই করতেছে সেই করতেছে। ভাই এইসব প্রচুর ফাইল যেসব এজেন্সি কালেক্ট করে, এদের থেকে আপনারা বিরত থাকবেন। সবসময় চেষ্টা করবেন অথেন্টিকভাবে যারা কাজ করতেছে, খুব অল্প সংখ্যক ফাইল নিয়ে তাদের কাছে ফাইল জমা দেওয়ার করুন। কারণ বেশি গণহারে যারা ফাইল নেয় এদের বাংলাদেশ, আপনি যদি মানে হিস্টোরি খুঁজে দেখেন তাহলে দেখবেন যারা গণহারে ফাইল নিছে বাংলাদেশ থেকে, এরাই কিন্তু একটা সময় পালিয়ে গেছে মানুষের টাকা, কোটি কোটি টাকা নিয়ে। সো গণহারে বেশি যারা ফাইল কালেক্ট করে, আপনি যদি মানে হিস্টোরি খুঁজেন 2024 সালের আপনি যদি হিস্টোরি খুঁজে দেখেন, তাহলে গণহারে যারা ফাইল নিছে ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে, এরা কিন্তু পালিয়ে গেছে বাংলাদেশের অনেক মানুষের কোটি কোটি টাকা নিয়ে। যেমন বেলাল ট্রাভেলস, ঢাকা কনসালটেন্সি, তারপর আরে এরকম স্কাই এশিয়া, মানে এরকম নাম বড় বড় অনেক এজেন্সি আছে। মানে আরেকটা জিনিস আছে যে সায়েদ রুমানিয়া, এইগুলা কিন্তু 2024 সালে গণহারে ফাইল নিছে এবং এরা 2025 সাল আসার আগ পর্যন্ত এরা পালিয়ে গেছে। তো ভাই খুব কেয়ারফুল, গণহারে যেসব পাবলিকরা ফাইল নিচ্ছে এদের থেকে বিরত থাকবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে অ্যাপ্রুভাল বা এগুলার জন্য আপনাকে 7 থেকে 8 মাস পর্যন্ত আপনাকে সব কিছু প্রসেসিংয়ের জন্য আপনাকে ধৈর্য থাকতে হবে সার্বিয়ার ক্ষেত্রে। তো বাস্তবতা বুঝেই কিন্তু আপনাকে আগাতে হবে। আপনি এজেন্সির লোভনীয় অফারে এগুলাতে বিশ্বাস করে কখনোই ফাইল জমা দিয়েন না। আরেকটা জিনিস আপনাদেরকে মানে বলে রাখি বা বলে দেই, এটা নিয়ে অনেকেই কিন্তু বিভ্রান্তিকর একটা মধ্যে মানে ইয়েতে থাকেন। অনেক বাইরে কিন্তু সার্বিয়াতে ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে অনেকেই 10 দিনে, কেউ 15 দিনে, কেউ 7 দিনে ইনভাইটেশন পেয়ে যান, সার্বিয়ার আমরা যেটা পারমিট বলি। তো আমাকে অনেক সময় অনেক বাইরা কিন্তু নক দেন যে ভাই এত কম সময়ে কি মানে এইটা পাওয়া পসিবল কিনা, হাউ ইট পসিবল। এটা নিয়ে আমাকে অনেক বাইরা কিন্তু প্রশ্ন করেন।
দেখেন সার্বিয়ার ইনভাইটেশন পাওয়া একদিনেও সম্ভব। এটা সার্বিয়ার ইনভাইটেশনটা কোম্পানি ইস্যু করে থাকে। সো তারা যদি চায় 2 দিনে 3 দিনেও ইনভাইটেশন ইস্যু করতে পারে। সো এটা আপনার কোম্পানির উপরে ডিপেন্ড করতেছে তারা কতদিনে আপনার ইনভাইটেশনটা তারা ইস্যু করবে। সো সেই ক্ষেত্রে আপনারা যারা এটা নিয়ে টেনশনে ছিলেন যে ভাই 15 দিনে আমাকে দিয়ে দিছে, 20 দিনে দিয়ে দিছে, এটা আসলে জেনুইন কিনা বা এটা আসলে কতটুকু কার্যকর, সো তাদের উদ্দেশ্যে এই কথাটা আমার, যে যারা 7 দিন 10 দিন বা 1 মাসে যারা পান, আপনারা এইগুলো নিয়ে টেনশন করবেন না। যদি আপনার পরিচিত মানুষ হয় বা ভালো লুক হয়ে থাকে, অবশ্যই তারা এক মাসে বা মানে 7 দিন 10 দিন 15 দিনে ইনভাইটেশন পাওয়া এটা পসিবল। সো এটা নিয়ে কেউ টেনশন করার কিছু নাই। তো আশা করি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিছি, এগুলো আপনাদের কাজে লাগবে। তবে আরেকটা জিনিস বলি, অনেকেই কিন্তু এই ভিডিওর মধ্যে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, সো সেটা কমার দৃষ্টিতে দেখবেন। ফাঁক দিয়ে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে অনেক বাইনচুদ আছে এখানে এসে কমেন্ট করবে, কিছু সবাই না, আমি জানি যাদের দরকার তারা আমার এই ভিডিওতে ক্লিক করছেন, কিন্তু তারপরেও কিন্তু কিছু বাংলাদেশি কিছু মাদারচুদ টাইপের লোক আছে যাদের চুলকায়, অর্থাৎ সব জায়গাতে তারা একটা না একটা চুলকানি মানে খুঁজে বের করে। সো আমার এই ভিডিওতে দেখবেন অনেক ভাইদের কিন্তু উপকার আসছে এই ইনফরমেশনগুলো শুনে, কিন্তু এর তাইকা কিছু বালপাকনা পোলাপাইন আছে, তারা আইসা আপনাকে কমেন্টে দেখবেন বলবে যে ভাই আপনি থাকেন ইতালিতে, আপনার বাংলা উচ্চারণ ঠিক মতো হয় না। কিছু মাদারচুদ টাইপের মানুষগুলা এইরকম কমেন্ট করে। কারণ হচ্ছে এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমি ওই দিন একটা সার্বিয়া নিয়ে ভিডিও করছিলাম, তো অনেক বুকাচুদা, ওরা হচ্ছে আমার এই সমাজের বুকাচুদা টাইপের লোক আছে, আইসা বলে যে আপনার তো বাংলায় উচ্চারণই ঠিক নাই, আপনি আবার বাংলা উচ্চারণ ঠিক। আরে মাদারচুদ, বাংলাদেশের কয়জন আছে সঠিক বাংলা উচ্চারণ করতে পারবে? কয়জন আছে? আমরা হচ্ছে রে ভাই বাংলাদেশের গ্রামগঞ্জ থেকে উঠে আসা পাবলিক, আমাদের বাংলাতে সমস্যা থাকবে। কয়জন আছে বাংলা প্রপারলি বলতে পারবে? আমরা 1% মানুষ বাংলাদেশে দেখাতে পারবে না যারা প্রপার বাংলা উচ্চারণ প্রনাউন্সিয়েশন করতে পারবে। সো আমরা বাঙালি, আমাদের বাংলা, আমরা গ্রাম থেকে উঠে আসা পাবলিক, আমাদের রে ভাই স্বাভাবিক ভুল হতেই পারে। সো আশা করি এই জিনিসগুলো আপনারা যারা দেখছেন, যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে আমি প্রত্যেক ভিডিওতে কিছু বাঞ্চুদদেরকে গালি দেই, সো এই গালিগুলো ছিল ওইসব বাঞ্চুদদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।